তো আমাদের ফুড নিউট্রিশন চ্যাপ্টারে কিছু ডিজিজের কথা বলেছে এবং ওই ডিজিজগুলোর যে সিমটমসগুলো আছে সেগুলো আমরা এখানে একসাথে নিয়ে এসেছি। এই সিমটমসগুলো একসাথে পড়বো, তারপর ডিজিজগুলো সম্পর্কে একটু একটু পড়ে ফেলবো, ঠিক আছে? তো ফার্স্টই ডিসপেপসিয়া। ডিসপেপসিয়া এটা আসলে আমরা আমাদের রেগুলার জীবনে যেটা ইউজ করি সেটা হচ্ছে বদহজম আর কি, বদহজম বলি। তো এই টার্মটা সবার অনেক কমন, হ্যাঁ? কিভাবে হয় আমরা দেখি জিনিসটা কি হচ্ছে। ডিসপেপসিয়াতে যেটা হচ্ছে যে স্টোমাকে খাবার আছে বাট ডাইজেস্ট হচ্ছে না, ঠিক আছে? ডাইজেস্টের সমস্যা হচ্ছে, হজমে গন্ডগোল আর কি যেটাকে বলে। এই ডাইজেশন হচ্ছে না, তারা স্টোমাকে ফুড থেকে যাচ্ছে, ফুড থাকতেছে স্টোমাকে এবং সাথে কিছু অ্যাসিড, হ্যাঁ? ধরো এগুলো অ্যাসিডও থেকে যাচ্ছে এবং অ্যাসিডও অনেকক্ষণ ধরে স্টোমাকে ওকে ডাইজেস্ট করার চেষ্টা করতেছে বাট ডাইজেস্ট হচ্ছে না। তো যেহেতু অনেকক্ষণ ধরে এই যে অ্যাসিড স্টোমাকে এখানে ট্রাই করতেছে ফুড ডাইজেস্ট করার জন্য, তাহলে দেখা যাবে যে একটা বার্নিং সেন্সেশন পাওয়া যাবে যে এতক্ষণ ধরে অ্যাসিড আটকে আছে, তাই না? তাহলে একটা বার্নিং সেন্সেশন আমরা পাবো। তার পাশাপাশি আমরা কি পাবো? পেইন। অনেকক্ষণ দেখো অ্যাসিড যদি এতক্ষণ ধরে থাকে তাহলে এই জায়গায় আশেপাশে একটু একটু ইরোশন হয়ে যেতে পারে না? তখন তো পেইন তো হবেই, তাই না? তারপর দেখো এই যে এত 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 খাবার যে এতক্ষণ ধরে আছে, খাবার যে আটকে আছে এটার কারণে কি ফিলিং হবে? মনে হবে পেটটা কত ভরা, হ্যাঁ? এটা হচ্ছে ফিলিং অফ ফুল স্টোমাক, যেটাকে বলা থাকে আর্লি স্যাটাইটি, হ্যাঁ? তো যেহেতু গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক এমপ্টিং ডিলে হচ্ছে, মানে আমাদের যে স্টোমাক থেকে ফুডটা পাস করতে দেরি হচ্ছে, সে অনেকক্ষণ ধরে ট্রাই করতেছে, সে কারণে একটা ফিল পাবো আমরা। কিরকম ফিল? মনে হবে যে স্টোমাকটা ফুল হয়ে গেছে। তারপর অ্যাবডোমিনাল ফ্ল্যাটুলেন্স। এখানে কি ফুড হচ্ছে যখন ডাইজেশন ঠিক মতনে হবে না, তখন কি হবে? ব্যাকটেরিয়া আসবে, ব্যাকটেরিয়া এসে এটাকে ফার্মেন্ট করবে, হ্যাঁ? তুমি যখন পারতেছো না ডাইজেশন করতে, গ্যাস্ট্রিকের এনজাইম যখন পারতেছে না এবং কি গ্যাস্ট্রিক এনজাইম পারতেছে না, তারপরে হাইড্রোক্লোরিক অ্যাসিড যখন পারতেছে না, তাহলে কে আসবে? ব্যাকটেরিয়া আসবে, সেটাকে ফার্মেন্ট করে দিবে, ঠিক আছে? সে বলে দাঁড়াও আমি হচ্ছে এটাকে একটু ফার্মেন্ট করে দিয়ে আসি। তখন ব্যাকটেরিয়াটাকে ফার্মেন্ট করলে কি হবে? কিছু গ্যাস বের হয়ে যাবে। আর যেহেতু গ্যাস বের হয়ে যাচ্ছে এই কারণে আমাদের হবে অ্যাবডোমিনাল ফ্ল্যাটুলেন্স, ঠিক আছে? অনেক বেশি পরিমাণে গ্যাস জমা হবে পেটে। আচ্ছা, তারপর এই যে আনডাইজেস্টেড ফুড পার্টিকেল, আমাদের তো ডাইজেশন হচ্ছে না, অনেক কষ্ট হচ্ছে, ঠিক আছে? এখন এদিক দিয়ে তো বের হতে পারছে না, ডাইজেশন হলে না ইন্টেস্টাইনে যাবে, ডাইজেশন না হলে কি ইন্টেস্টাইনে যাওয়ার কোনো সাহস আছে? খাবার এত সাহসই নাই ইন্টেস্টাইনে যাবে, তাই না? সে উপর দিয়ে ভমিট হয়ে বের হয়ে যাবে, মুখ দিয়ে বের হয়ে যাবে, ঠিক আছে? সে তো ইন্টেস্টাইনে যেতে পারতেছে না, নিজে যেতে পারছে না, সে উপর দিয়ে চলে যাবে। তারপর দেখো এই যে বার্নিং সেন্সেশন, যেটা এই যে আমাদের স্টোমাকটা কোথায় থাকে? একদম চেস্টের নিচের দিয়ে না? তাহলে আমরা কি পাবো? আমরা দেখবো যে চেস্ট পেইন আমরা পাবো, এটা হচ্ছে অ্যাসিডের জন্য, হ্যাঁ? ইন দা চেস্ট, বার্নিং সেন্সেশন ইন দা চেস্ট। তাহলে চেস্টের একদম নিচে তো, তাই না? স্টোমাকটার পজিশন যদি আমরা দেখি, নজিয়া ভমিটিং তো পড়লাম, চেস্ট পেইনও পড়লাম, সাওয়ার বেলচ এটা হচ্ছে যে আমরা যদি বলি বাংলায় যে বলি টক ঢেকুর বলি না, জিনিসটা এরকম। একটা টক ঢেকুর দেওয়া জিনিসটা এরকম যে এই যে গ্যাস যে জমা হলো, ব্যাকটেরিয়া যে ফার্মেন্টেশন করলো, গ্যাস কি শুধু এখানে আটকে থাকবে? গ্যাসটা যে নজিয়া ভমিটিং এর সাথে সাথে সে মুখ দিয়ে এসে পড়বে, মুখ দিয়ে বের হয়ে যাবে গ্যাসটা, তখন এটা হচ্ছে একটা সাওয়ার বেলচ পাওয়া যাবে। তাহলে আশা করি বুঝতে পারতেছো প্রত্যেকটা কারণ, আমরা যদি কারণ বুঝে বুঝে সিমটম গুলা মনে রাখি, জিনিসটা হচ্ছে ইজিলি আমাদের মনে থাকবে, ঠিক আছে? চলো এবার আমরা ডিসেন্ট্রিটা সলভ করে আসি। ডিসেন্ট্রির কি কি কারণ, মানে কি কি সিমটম কিভাবে হচ্ছে। ডিসেন্টারিতে কি হয়? তো আমরা জানি যে ডিসেন্টারিতে যে মিউকাস, হ্যাঁ, মিউকাস, তারপর ব্লাড মিক্সড স্টুল বের হয়, ঠিক আছে? তো সেটা কেন হবে? আমাদের যে ইন্টেস্টাইনে ইনফেকশন করবে কিছু অর্গানিজম,
শিগেলা এবং অ্যান্টাইমিবা হিস্টালাইটিকা এই দুটো হচ্ছে ইন্টেস্টাইনে, সরি স্টোমাকে কে ফেললাম, ইন্টেস্টাইনে গিয়ে সে ইনফেকশন করবে, ঠিক আছে? তো এই যে একটা ইনফেকশন ঢুকলো, ধরো অ্যান্টাইমিবা হিস্টালাইটিকা ইন্টেস্টাইনে গিয়ে এরকম ডিস্টার্ব করতেছে, ঠিক আছে? ধরো এই যে ইন্টেস্টিনাল ট্র্যাক্টটা এখানে গিয়ে অ্যান্টামিবা হিস্টেরাইটিকা ডিস্টার্ব করতেছে। তো এখন ইন্টেস্টাইন কি চাবে? হ্যাঁ, ইন্টেস্টাইন চাবে যে ধুর এটা কি, এটাকে ফালাই দেই। ইন্টেস্টাইন এটাকে ধাক্কা দিবে, সে বারবার সে চাবে যে এটা যাতে বের হয়ে চলে যায়, স্টুলের সাথে বারবার বের হয়ে চলে যায়। তাহলে আমাদের তখন ফ্রিকুয়েন্ট বাওয়েল এলিমিনেশন হবে, ঠিক আছে? তারপর দেখো এই যে এই অ্যান্টাইবা হিস্টোরেটিকা বা শিগেলা এখানে যে বসে আছে, হ্যাঁ, বসে বসে কি সে আরাম করতেছে, বসে আছে হাত পা ছড়ায় বসে আছে, নাকি সে কিছু করবে? সে আশেপাশে ইনফ্লামেশন করবে না, আশেপাশে গুতাগাতি দিবে, তখন কিন্তু পেইন হবে, তাই না? তাহলে আমাদের অ্যাবডোমিনাল পেইন হবে। অ্যাবডোমেন কি বলতো? পেট, চেস্টের নিচেই তো অ্যাবডোমেন, তাই না? আচ্ছা, তারপর মিউকাস এন্ড ব্লাড ইন দ্য স্টুল। তো এই যে ইন্টেস্টাইনাল ওয়াল, যে আশেপাশে যে আলসারেটেড করলো ইন্টেস্টাইনকে গুতাগাতি দিলে কি ও ব্যথা পাবে না? ওখান থেকে কি ব্লিডিং হবে না? ওই ব্লিডিংটা তো স্টুল হয়ে বের হবে, স্টুল ছাড়া আর কই দিয়ে বের হবে, তাই না? ইন্টেস্টাইন তো একদম গিয়ে শেষ হচ্ছে গিয়ে অ্যানাস দিয়ে, রেকটাম দিয়ে স্টুলে, তাই না? ইনঅ্যাবিলিটি টু ডাইজেস্ট ডেইরি প্রোডাক্ট আর সিমটমস অফ ডিসেন্টারি। তো আমরা যে ল্যাকটেজ, ডেইরি প্রোডাক্ট বলতে দুধ জাতীয় খাবার যেগুলো আর কি, সেগুলা তো আমাদের তো ল্যাকটেজ এনজাইম থাকে না। যাদের ডিসেন্টারি হয় তাদের আসলে ল্যাকটেজ এনজাইমটা ধ্বংস হয়ে যায়। ল্যাকটেজ, এখন আমরা একটা কথা বলি, দেখো ল্যাকটোজ এটা হচ্ছে মিল্কের যেই কার্বোহাইড্রেটটা, এটাকে বলা থাকে ল্যাকটোজ, মিল্কের, হ্যাঁ। অনেকগুলা গ্লুকোজ মিলে ল্যাকটোজও হয় কিন্তু, ঠিক আছে? তাহলে এই যে মিল্কের কার্বোহাইড্রেটটাকে বলা থাকে ল্যাকটোজ, এবং ল্যাকটোজ কে ভাঙার জন্য আছে ল্যাকটেজ। দেখো লাস্টে এস ই, মানে হচ্ছে এটা একটা এনজাইম, তাই না? তাহলে ল্যাকটোজকে ভাঙার জন্য আসছে ল্যাকটেজ। এই যে ল্যাকটেজ, এটার ডেফিসিয়েন্সি দেখা যায় ডিসেন্টারি হলে। ল্যাকটেজ যে এনজাইমটা, যেহেতু মিউকোসা ইন্টেস্টাইনাল মিউকোসা ড্যামেজ হয়ে গেছে, এই যে এনজাইমটা হিস্টেরাইটিকা এই পাজিটা গিয়ে কি করেছে, আশেপাশে তো ইনফ্লামেশন করেছে, এটাকে গুতাগাতি দিয়ে নষ্ট করে দিয়েছে, মিউকোসা ড্যামেজ করে দিয়েছে। এখন মিউকোসা থেকে তো এনজাইম বের হওয়ার কথা, ল্যাকটেজ এনজাইম বের হওয়ার কথা, এই এনজাইমটা বের হতে পারছে না। তো তখন দেখা যায় যে দুধ খাচ্ছে ঠিক আছে, কিন্তু দুধ আর হজম হয় না। এরপর দেখা যায় যে তার বমি হয়, মানে তার একদম মানে ইনটলারেন্স ডেভেলপ করে ফেলছে, যে টলারেটই করতে পারতেছে না দুধ পেটে। দুধ খাইলে একদম, বা দুধ জাতীয় কোনো খাবার খেলে টলারেটই হয় না, ঠিক আছে? তো আশা করি ডিসেন্টারি সম্পর্কে তোমরা বুঝতে পেরেছো কেন হচ্ছে। আমরা ডিসেন্টারি পড়লাম, ডিসপেপসিয়া পড়লাম, এবার আমরা চলে যাই পেপটিক আলসারে। পেপটিক আলসার সম্পর্কে আমরা দেখবো যে আলসার জিনিসটা কি। আলসার শব্দটা মানে কি বলতো? আলসার মানে একটা ওন্ড, হ্যাঁ, একটা ওন্ড। এই যে হেলিকোব্যাক্টার পাইলোরি, হ্যাঁ, এটা একটা ব্যাকটেরিয়া। ও স্টোমাকে গিয়ে কি করে, ওখানে সেও একই গুতাগাতি দিয়ে একদম একটা ওন্ড করে ফেলে। ধরো একটা লাল রঙের ওন্ড আঁকি আমি, এই একটা ওন্ড করে ফেলছে হেলিকোব্যাক্টার পাইলোরি। স্টোমাকে গিয়ে এরকম স্টোমাককে ফুটা 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 ফুটা, একদম পুরোপুরি পারফোরেট করে নাই, বাট গর্ত গর্ত করে ফেলছে, হ্যাঁ, এগুলাকে ওন্ড বলে। মানে ব্যথা পাইলে যেরকম হয় গোল 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 গোল, ওরকম, ওটা আলসার, ঠিক আছে? তাহলে হেলিকোব্যাক্টার পাইলোরি এরকম স্টোমাকে এরকম খাদ বানায় ফেলছে স্টোমাকের ভেতর, তাহলে আমার কি ব্যথা হবে না? কন্টিনিউয়াস ডাল পেইন হবে ইন দ্য মিড পার্ট অফ দ্য অ্যাবডোমেন। কেন? পেটের মাঝখানে, কারণ কারণ ওখানে স্টোমাক থাকে, এই কারণে। তাহলে পেইন হচ্ছে যখন বেড়ে যায়, এমটি স্টোমাকে বেড়ে যায়, কেন? এবং হচ্ছে আফটার টেকিং এক্সেসিভ ফ্যাটি ফুড। তো দেখো এসিড, এই যে আমাদের যে খাবার তো আসে, আমাদের তো এসিড সিক্রেশন হচ্ছে, তো টাইম টু টাইম এসিড সিক্রেশন হচ্ছে, এসিড তো সিক্রেশন হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখন যখন খাবার আসে, আমরা যখন খাবার খাই, এসিডটা খাবারের সাথে মিশে যায়, এবং অনেকটা মানে অ্যাসিডের যেই ওয়ার্কটা একটু নিউট্রালাইজ হয়, যেহেতু খাবারের সাথে মিক্সড আপ হচ্ছে। বাট যখন আমাদের খালি পেট থাকে, তখন দেখা যায় খালি পেটে এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা এই ওন্ড গুলাতে গিয়ে ব্যথা দেয়, আরো বেশি ব্যথা দেয়, আরো বেশি ব্যথা দেয়। কারণ এখানে তো ফুড নাই,
ফুড থাকলে তো ফুডের সাথে মিশতো, তাই না? ফুডের সাথে মিশে বের হয়ে যেতে পারতো, বাট এই যে এখানে যেহেতু তার খালি পেট, এই ওন্ড গুলাতে গিয়ে আরো বেশি ব্যথা দেয়, আরো বেশি ব্যথা দেয়। তাই এমটি স্টোমাকে পেইনটা, আলসারের পেইন অনেক বেড়ে যায়। এবার অর আফটার টেকিং এক্সেসিভ ফ্যাটি ফুড, এখন অনেক বেশি ফ্যাটি ফুড যদি কেউ খায়, তখন ফ্যাট কি হয়, একটা ফ্যাট কিন্তু আমাদের ডাইজেশন হতে অনেক সময় লাগে, এবং প্লাস হচ্ছে গ্যাস্ট্রিক এমটি, দেখা যাচ্ছে স্টোমাকে অনেকক্ষণ ধরে ফ্যাটটা থেকে যায়, হ্যাঁ? তখন এতক্ষণ ধরে স্টোমাকে ফ্যাট থাকার কারণে স্টোমাকের মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিডও অনেকক্ষণ ধরে কাজ করতেছে, এই কারণে দেখা যায় যে আমাদের এই অ্যাসিডও আসে, ওই ওনটাকে ইরিটেট করছে। ওনটা ইরিটেট করলে দেখা যায় যে অ্যাসিড কত পাজি না, ওন গুলাতে গিয়ে গিয়ে ইরিটেট করে, অনেক খারাপ। আচ্ছা, এই যে ইট কজেস ভমিটিং, দেখো, তো এই যে এত যে ব্যথা ব্যথি হচ্ছে, হ্যাঁ, তো আমাদের যে হেলিকপ্টার পাইলট যে ঢুকে গর্ত টর্ত বানায় ফেলছে পুরা ওন টোন, হ্যাঁ, তখন আমাদের সিএনএস তো ব্যথা পাচ্ছে। ও চাবে ধুর এটা কি বের করে ফেলি, হ্যাঁ, সে চাবে বমি করে যাতে হেলিকপ্টার গুলো সব বের হয়ে যায়, বমি দিয়ে কিছু বের হয়েও আসে আসলে। আচ্ছা, তাহলে আমাদের বাবার বমি হয়। সামটাইমস ব্লাড মে কাম আউট উইথ স্টুল অ্যান্ড ভমিট, ব্লাড কেন বের হবে, এই যে ওন্ড যে তৈরি করেছে, ওন্ড তৈরি করলে বেশি, ওন্ড যদি বেশি গভীর হয়ে যায় এটা ভেসেলকে রাপচার করবে না, ওখান থেকে ব্লিডিং তো হবেই। এই তো, তাহলে এটা হচ্ছে পেপটিক আলসার, হ্যাঁ। এটা হচ্ছে কিভাবে আমরা দেখি, এন্ডোস্কোপ এবং ব্যারিয়াম এক্সরে এর মাধ্যমে এটা আমরা হচ্ছে ডায়াগনোসিস করি। তাহলে একটু বলি এন্ডোস্কোপটা কি। স্কোপ মানে দেখা, এন্ডো মানে ভেতরে। তাহলে এন্ডোস্কোপে আমরা কি করি, আমরা যে মুখ দিয়ে একটা নল ঢুকাই দেই, মানে শরীরের ভেতরে নল ঢুকানো, মুখ দিয়ে নল ঢুকিয়ে স্টোমাকের ভেতরে নিয়ে যাই। স্টোমাকের ভেতরে একটা ক্যামেরা থাকে, ক্যামেরা দিয়ে আমরা বাইরে মনিটর বসাই, বাইরে মনিটর বসাই, ক্যামেরা দিয়ে স্টোমাকের ভেতরে দেখি যে কি অবস্থা করে রাখছে হেলিকোব্যাক্টার, হ্যাঁ। আচ্ছা, আর ব্যারিয়াম এক্সরেটা কি, এটা হচ্ছে একটা এক্সরে, আমরা তো চেস্ট এক্সরে যেরকম করি না, ওরকম হচ্ছে ব্যারিয়াম এক্সরে। এটা হচ্ছে এরকম অনেকটা। ব্যারিয়াম এক্সরেতে কি হয় যে ব্যারিয়ামটা, এক পেশেন্টকে ব্যারিয়াম খেতে দেওয়া হয়, হ্যাঁ, ব্যারিয়াম খেতে দেওয়া হয়। ব্যারিয়াম খেতে দিলে কি হবে, স্টোমাক ভর্তি তো ব্যারিয়াম থাকলো। এখন তারপরে আমি এক্সরেটা দিব, হ্যাঁ। এক্সরে দিলে স্টোমাকের ভেতরের কন্ডিশনটা আমি ইজিলি বুঝতে পারবো। আর যেহেতু ব্যারিয়াম আছে, ব্যারিয়ামের মধ্য দিয়ে স্টোমাকটা, মানে ব্যারিয়াম মিল, ব্যারিয়াম থেকে দেখে মনে হবে একটা হচ্ছে হোয়াইট কালারের সাবস্টেন্স এক্সরেতে, তো তখন আমি স্টোমাকের কন্ডিশনটা একটু ভালো মতন অবজার্ভ করতে পারবো ব্যারিয়াম এক্সরের মাধ্যমে। তাহলে ব্যারিয়াম খাওয়ার পর এক্সরেটাকে বলা হয় থাকে ব্যারিয়াম এক্সরে, ঠিক আছে। তাহলে কেন খাবো, খাবো যাতে আমরা ইজিলি বুঝতে পারি ভেতরের কন্ডিশনটা কিরকম। স্টোমাকে ব্যারিয়ামটা থাকবে, তারপর আমি এক্সরেটা হচ্ছে এক্সরে যে রেটা ওটা হচ্ছে আমাদের অ্যাবডোমেনে বা পেটের মধ্যে দিয়ে দিব। অ্যাপেন্ডিসাইটিস, আমরা তো অ্যাপেন্ডিক্স চিনি তাই না, সিকামের পাশে থাকে, এবং ওখানে যদি ইনফ্ল্যামেশন হয় এটাকে বলা থাকে অ্যাপেন্ডিসাইটিস। তাহলে যেহেতু হচ্ছে কি ইনফ্ল্যামেশন, ইনফ্ল্যামেশন মানেই কি বলতো, তিনটা জিনিস আমাদের মনে রাখতেই হবে, রাখতেই হবে। ইনফ্ল্যামেশন জিনিসটা কি, ইনফ্ল্যামেশনে কি কি হয়, কিছু জিনিস আমাদের মাথায় রাখতে হবে। যে ইনফ্ল্যামেশন মানে ধরো তোমার হাতে ধরে আমি জোরে একটা বাড়ি দিলাম, তো তখন তোমার হাতে কি হবে, তোমার হাতে ফুলে যাবে, মানে সোয়েলিং হবে। তারপর কি হবে, তারপর হচ্ছে তোমার পেইন হবে, তাই না, তোমার হাত ব্যথা হবে, তারপর তোমার হাত লাল হয়ে যাবে, রেড হয়ে যাবে, তাই না। তাহলে কোনো যে কোনো অর্গানে ইনফ্লামেশন হলে এই কয়েকটা সিমটম অবশ্যই থাকবে। যে আমার হাত বাড়ি দিলে যা যা হতো, অ্যাপেন্ডিক্সে ইনফ্লামেশন হলে অ্যাপেন্ডিক্সকে বাড়ি দিলে যা যা হবে একই জিনিস, ঠিক আছে। ইনফ্লামেশন হবে, ইনফ্লামেশনে সোয়েলিং হয়, পেইন হয় এবং রেডনেস হয়। তাহলে অ্যাপেন্ডিসাইটিসে যেহেতু হচ্ছে ইনফ্লামেশন, তাহলে অবশ্যই পেইন হবে, এবং নাভির চারপাশে পেইনটা শুরু হবে আস্তে আস্তে রাইট সাইড। আমাদের অ্যাপেন্ডিক্স কোন সাইডে থাকে, সিকাম এবং অ্যাপেন্ডিক্স রাইট সাইডে, রাইট সাইডে আমাদের পেইনটা হবে, ঠিক আছে। আমরা রাইট সাইডে, ডান সাইডে পেইন হলেই এটা সাসপেক্ট করি যে হয়তো অ্যাপেন্ডিসাইটিস এর পেইন, রাইট সাইডের পেইন, ঠিক আছে। তাহলে এটা কেন, তাহলে যদি পেইন তো তাহলে অ্যাপেন্ডিসাইটিস এর পেইন তো রাইট সাইডেই হওয়ার কথা, সে আবার নাভির চারপাশে কেন হয়। কারণ আমাদের সিএনএস একটু বোকা, মাঝে মাঝে একটু বোকা হয়ে যায়, তখন নার্ভ মাঝে মাঝে ভুল করে বসে, হ্যাঁ, সে প্রথম প্রথম মনে করে পেইনটা তো বোধহয় পেটের নাভির চারপাশ থেকে আসছে, বুঝছো। তো পরে যখন তার ভুল ভাঙে এবং যখন সে বুঝতে পারে যে হ্যাঁ পেইনটা আসলে ওখান থেকেই আসছে,
মানে যে অ্যাপেন্ডিক্সের ওখান থেকেই আসে, তাহলে তখন সে রাইট সাইডে পেন করা শুরু করে। পেন জিনিসটা কি বলতো, আমাদের একটা ফিলিং, তাই না? নার্ভ ইরিটেট হয়ে সিগন্যালটা ব্রেইনে পাঠায়, তাই না, যে হ্যাঁ ওই জায়গাতে কোনো সমস্যা হচ্ছে, কোনো সমস্যা হচ্ছে, এটাই তো পেইন, তাই না? তো অ্যাপেন্ডিসাইটিস হলে আর কি হয়, লস অফ অ্যাপিটাইট। অ্যাপেন্ডিসাইটিস যেহেতু ইনফ্লামেশন, ইনফ্লামেশন হলে দেখা যায় যে আমাদের কোথাও যদি ইনফ্লামেশন হয়, হ্যাঁ, আমাদের কেউ মাইর-টার দিলে আমাদের তো ভালো লাগে না, তাই না? আমরা রাগ করি, খেতে চাই না, হ্যাঁ, অনেক সময় কান্না করতে করতে বমি করে দেই, হ্যাঁ। তো তখন এই সেম কাহিনী, অ্যাপেন্ডিসাইটিস যেহেতু এরকম অবস্থা, ওর ও তো ফুলে গেছে, কান্না করছে, সোয়েলিং হয়ে গেছে, তো তখন শরীর চায় বমি করে দিতে, তার ক্ষুধা টুধা লাগে না, এরকম আর কি। এবার দেখো কনস্টিপেশন, কনস্টিপেশন হয়। দেখো অ্যাপেন্ডিক্স কিসের পার্ট বলো তো? অ্যাপেন্ডিক্স তো আমাদের লার্জ ইন্টেস্টাইনের পার্ট। তো এখন লার্জ ইন্টেস্টাইনে খাবার, দেখো অ্যাপেন্ডিসাইটিস এর সমস্যা, লার্জ ইন্টেস্টাইন কি তার কাজ করবে সুন্দর মতো করে? লার্জ ইন্টেস্টাইনও গাল ফুলায় বসে থাকবে, না আমি খাবার নিব না, হ্যাঁ। সে অনেকক্ষণ ধরে তার খাবার আস্তে 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 পাস আউট করতে থাকবে স্টুল। এখন লার্জ ইন্টেস্টাইনের কাজ কি? সে তো ওয়াটার অ্যাবজর্ব করে ফেলে, তাই না? লার্জ ইন্টেস্টাইন ওয়াটার অ্যাবজর্ব করে ফেলে। এখন এতক্ষণ ধরে তার পেটে খাবার আছে, সে কি করবে? সে ওয়াটার নিতে থাকবে নিতে থাকবে নিতে থাকবে, একটা সময় কনস্টিপেশন হয়ে যাবে। এখন একটা স্টুল থেকে পানি নিতে 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 স্টুলটা তো শুকনা হয়ে যাবে, তখন তো কনস্টিপেশন হবেই। তাহলে কনস্টিপেশন ইজ আ সিম্পটম অফ অ্যাপেন্ডিসাইটিস। আশা করি সবগুলা ক্লিয়ার হচ্ছে তোমাদের আস্তে আস্তে। এবার আমরা ওর্ম রিলেটেড ডিজিজে আসি। এই যে ওর্ম, হ্যাঁ, ওর্ম কি করে, পেটের মধ্যে ঢুকে গাট ওয়ালে গিয়ে গিয়ে ইরিটেট শুরু করে, ওটাকে কামড়ায়, হ্যাঁ, ও কি বসে থাকবে গিয়ে? ও তো ঘুমানোর জন্য যায় নাই, পেটে গিয়ে কামড়াবে, ঠিক আছে? তখন আমাদের অ্যাবডোমিনাল পেইন তৈরি হবে। শুধু কি কামড়াবে, সে তো আমাদের রক্ত শুষে নেয় মাঝে মাঝে, বুঝছো? হুকরম যেগুলা নিউট্রিয়েন্টস নিয়ে যায়, তখন আমাদের তো উইক লাগবে। তারপর এই যে সেই যে আমাদের তো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট গুলা ডাইজেশনের জন্য তৈরি হয়েছে, তাই না? নাকি ওদের বাসা? ওদের তো বাসা না এটা, তাই না? তো আমাদের ফুড যখন যায় গিয়ে দেখে, ও মা এগুলা কি, ওগুলা তো ইন্টেস্টাইনের চারপাশে ওর্ম গিয়ে বসে আছে, ও তো ডাইজেশন হতে পারতেছে না ফুড, হ্যাঁ, ঠিক মতনে। ইন্টেস্টাইন কি করতেছে, ওয়ালে, ইন্টেস্টাইনের ওয়ালে গিয়ে ওর্ম গুলা কি করতেছে, কামড়া কামড়ি করতেছে, ওখান থেকে ঠিক মতন এনজাইম বের হতে পারতেছে না, সিক্রেট হতে পারতেছে না, তখন ইনডাইজেশন হবে। ফিলিং অফ আনইজিনেস ইন দ্য অ্যাবডোমেন, ভাল লাগবে তোমার পেটের মধ্যে কি কি কোনো প্যারাসাইট কামড়াতেছে, তোমার ভাল লাগবে না, আনইজি লাগবে, তাই না? তোমার কি 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 চাবা, বমি করে যাতে প্যারাসাইট গুলা বের করে দাও, তাই তো শরীর বারবার বমি করতে যাবে। ইনসোমনিয়া, রাতে ঘুমানোর সময় আহারে যা শুরু করবে, পেটের মধ্যে লাফালাফি, হ্যাঁ, টক্সিন রিলিজ করে যা খুশি তাই করবে, সিএনএস কে বলবে দূর ঘুমাইতে হবে না, চলো পার্টি করি, রাতভর পার্টি করবে, ঠিক আছে? লস অফ অ্যাপিটাইট তো বললাম, খাইতে মন যাবে না, বডি রিডিউসেস ইটিং, অ্যাভয়েড ফিডিং ওমস। বডি এখন রাগ করে কি করবে, যে ধুর আমি এটা খাবারই দিব না, আমার ভিতরে কি প্যারাসাইট ঢুকছে, আমি নিজে না খেয়ে থাকবো, তাও আমি ওকে খেতে দিব না। হ্যাঁ, প্যারাসাইট কি যাই খাই প্যারাসাইট খেয়ে ফেলে, বুঝছো? তো তখন আমি যখন খাবো না, আমার তো পেল ফেস হবে, আমার তো ব্লাড তৈরি হবে না, আমার তো অ্যানিমিয়া হবে, আমার হাত পা ফুলে যাবে। কেন হাত পা ফুলে যায় হচ্ছে, আমি একটু বলি, এটা কি তোমরা বুঝবে নাকি এই বয়সে? হাত পা ফুলে যায় হচ্ছে প্রোটিন যদি কমে যায়। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে এরকম যে আহ, আমাদের শরীরে যদি প্রোটিন কমে যায়, প্রোটিন তো হচ্ছে সব খেয়ে ফেলতেছে, হ্যাঁ, প্রোটিন হচ্ছে ওম খেয়ে ফেলতেছে। এখন প্রোটিন খেয়ে ফেলতেছে, ওই জায়গা পূরণ করার জন্য পানি ওই জায়গা নিয়ে, ওই জায়গাতে পানি ভরে যায়, হ্যাঁ, প্রোটিন যেহেতু কমে গেছে ওই জায়গায় পানি এসে পড়ে, তখন হাত পা ফুলে যায়, অ্যাবডোমেনও ফুলে যায়। যখন সব ফুলে গেছে, তো অ্যাবডোমেন কি দোষ করছে, ও তো ফুলবে, তাই না? ঠিক আছে, ওর ডিজিজ বুঝতে পারলাম। এবার আমরা ডায়রিয়াতে চলে আসি। ডায়রিয়াতে তো আমরা জানি অনেক লুজ মোশন হয়। তো তখন হয় কি হয়, ওয়াটার বেড়ে যায়, অনেক ওয়াটার সিক্রেশন হয়। কি হয়, ইনক্রিজেস ইন্টেস্টিনাল সিক্রেশন অফ ওয়াটার। ঠিক আছে, আমাদের তো ফিসেসের সাথে অনেক বেশি পরিমাণে ওয়াটার বের হয়, এত বেশি পানি বের হলে আমাদের তো অনেক পিপাসা লাগবে, শরীরে ব্লাড ভলিউম কমে গেছে, তাই না? আমাদের শরীরে পানি কই পানি কই পানি কই গেল, পানি চলে যাচ্ছে, তাড়াতাড়ি পানি খাও। তো থার্স্ট অনেক বেড়ে যাবে। তখন কি আমাদের মুখ শুকনা হয়ে যাবে, ড্রাই জাপ হয়ে যাবে মাউথ, ঠিক আছে? তারপর টাং, হ্যাঁ, মুখ শুকিয়ে যাবে,
জিহ্বা শুকিয়ে যাবে, স্কিনটাও হচ্ছে দেখা যাবে যে শুকিয়ে যাচ্ছে, যেহেতু টিস্যু, আমাদের চামড়ার যে স্কিনের যে টিস্যু আছে না, ওদের তো ফ্লুইডও শুকিয়ে গেছে। তারপর চোখের যে আমাদের যে চোখকে ধরে রাখে, হ্যাঁ, চোখকে ধরে রাখে, যে চোখ ধরো সাইড দিয়ে দেখলে যে ফ্যাট কিছু প্যাড আছে, এগুলা দিয়ে চোখ ধরে থাকে, হ্যাঁ। তো এগুলা থেকে যদি পানি শুকায় যায় তখন তো দেখা যায় আইও, চোখও গর্তে চলে গেছে, সানকেন আইস। When the child cries, the crown of the skull goes down. তো এটা হচ্ছে মানে মানুষ বাচ্চার মাথার যে ক্রাউন বলতে কি, যে আমাদের মাথার হচ্ছে যেটাকে বলে উঁচু উঁচু জায়গা আছে, বুঝছো, এটাকে চান্দি বলে আর কি বাংলায়, একটা উঁচু জায়গা। ধরো কেমনে বুঝাই, ধরো এই যে একটা বাবু, ওর মাথার এই যে তালুটা আর কি, হ্যাঁ, ওই জায়গাটাকে বলা হয় থাকে উঁচু জায়গা, ওই জায়গাটা হচ্ছে ডেবে যায়, কারণ কি, ফ্লুইড তো নাই। ফ্লুইড নাই তাহলে হচ্ছে দেখা যায় যে এই যে আমাদের ব্রেইন থেকেও ফ্লুইড কমে গেছে, যেটাকে সেরেব্রো স্পাইনাল ফ্লুইড, এটাও কমে গেছে। সব জায়গায় ফ্লুইড কমে গেছে, চোখ দাপতেছে, মাথা কি দোষ করছে, মাথাও দেবে যাবে, বুঝছো। এবার দুটা বাকি আছে, রিকেটস আর অ্যানিমিয়া। এই দুটো সলভ করলে আমরা মোটামুটি এই চ্যাপ্টারের সব সিমটমস গুলো দেখা শেষ, ঠিক আছে। রিকেটসে চলো, রিকেটস কি, এখানে তো আমরা বলেছি যে রিকেটসে হচ্ছে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হয়, এবং ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, আমাদের ভিটামিন ডি কেন কাজে লাগে বলো তো? ভিটামিন ডি ক্যালসিয়াম অ্যাবজর্পশন করে, তাই না, আমাদের বোনকে স্ট্রং বানায়। তাহলে বোন, যেহেতু ভিটামিন, আমাদের ভিটামিন ডি কম, তাহলে কি হবে, আমাদের বোনস উইক হয়ে যাবে। বোন আর বোনের যে জয়েন্ট, এটাকে বলা থাকে, যে জয়েন্ট গুলা, এগুলা সোয়েলিং হয়ে যাবে। কেন? কারণ হচ্ছে এই যে এখানে তো ক্যালসিয়াম নাই, ক্যালসিয়ামের অভাবে এখানে দুটা জয়েন্ট, একটা জয়েন্ট, এটাও নরম এটাও নরম, এরা তো বাড়ি খাচ্ছে, বাড়ি খাইলে তো কি হয়ে যায়, ইনফ্লামেশন হয়ে যায়। আহারে, বাড়ি খাইলে ইনফ্লামেশন, ফুলে যায়, লাল হয়, গরম হয়, ব্যথা হয়, ঠিক আছে, সবই হবে, ব্যথা হবে, সোয়েলিং হবে, পেইন হবে। তা আস্তে আস্তে এই যে বোনটা বেঁকে যাবে, এরকম সুন্দর মতন দেখা যায় পা দুটো এভাবে বেঁকে গেছে, বুঝছো। দুর্বল বোনস গুলা কি হবে, বেঁকে যাবে না, হাতের মতো লাগতেছে, যাই হোক, এটা পা মনে করো, দুটো পা এভাবে বেঁকে যাবে, আস্তে আস্তে ভেঙেও যেতে পারে বোনটা, এভাবে তখন থাকবে, ভেঙে যাবে না, এদিকে ভেঙে যাবে। থোরাক্স, যেটা থোরাক্স মানে হচ্ছে আমাদের চেস্ট, হ্যাঁ, সেটা ন্যারো হয়ে যাবে, ন্যারো চেস্ট। কারণ দেখা যায় যে রিব, যেটা আমাদের রিব রিব কেজ তো হচ্ছে ক্যালসিয়াম দিয়ে তৈরি, মানে যেহেতু বোনস, রিব কেজও তো বোনস, তো এই রিব গুলাও উইকেন্ড হয়ে যাবে, তখন দেখা যাবে যে আমাদের উইক গুলাও দুর্বল হয়ে সেও ন্যারো হয়ে গেছে, সেও চুপসায় গেছে, তখন চেস্টও ন্যারো হয়ে যাবে। এবার আমাদের লাস্ট ওয়ান, অ্যানিমিয়া। দেখো এখানে কি হয়, অ্যানিমিয়া মানে কি, এ মানে অ্যাবসেন্ট আর এমিয়া মানে ব্লাড, তাহলে অ্যানিমিয়া মানে অ্যাবসেন্ট অফ ব্লাড। আর ব্লাডের মেইন কম্পোনেন্ট কি, আরবিসি। আরবিসির কম্পোনেন্ট হিমোগ্লোবিন, তাহলে আরবিসি কমে গেলে অথবা হিমোগ্লোবিন কমে গেলে আমরা বলতে পারবো অ্যানিমিয়া, হ্যাঁ। তাহলে ব্লাড যেহেতু কমে যায়, তাহলে আমাদের কি উইকনেস কমে ডেভেলপ করবে, আমাদের সারা শরীরে তো ব্লাড কি করে, অক্সিজেন সাপ্লাই করে, বিশেষ করে আরবিসি, তাই না, অক্সিজেন সাপ্লাই করে। এখন অক্সিজেন সাপ্লাই যদি কমে যায়, তাহলে আমরা উইকনেস হয়ে যাবে, আমাদের আমাদের মাথায় অক্সিজেন সাপ্লাই কমে গেলে আমাদের মাথা ব্যথা করবে, মাথার সিএনএস বলবে, আয় আল্লাহ, আমি কিসের মধ্যে পড়লাম, আমার অক্সিজেন নাই, আমার তো খুব খারাপ লাগছে, ডিপ্রেশনে চলে যাবে, সে ঘুমাইতে পারবে না, আমার তো অক্সিজেন নাই, অক্সিজেন নাই। অক্সিজেন ছাড়া কি ঘুমানো সম্ভব? এটা কথা, তাই না। লস অফ অ্যাপিটাইট, পালপিটেশন। দেখো এই যে অক্সিজেন নাই, তাহলে দেখো আমাদের শরীরে অক্সিজেন কি করে বলতো, রেসপিরেশন করে না, প্রত্যেকটা সেলে অক্সিজেন, যে গ্লুকোজের সাথে অক্সিজেন রিঅ্যাক্ট করে কার্বন ডাইঅক্সাইড তৈরি করতো না এবং এনার্জি তৈরি করতো না। তাহলে কি, আমাদের তো কোনো দেখা যাচ্ছে ইউজই হচ্ছে না, আমাদের খাবার খাচ্ছি এটাও ইউজ হচ্ছে না, তখন শরীর মনে করবে, ধুর, অক্সিজেন নাই, আমি খেয়ে কি করব, আমার খাবার তো অক্সিজেনের সাথে রিয়াক্ট করে এনার্জি তৈরি করার কথা, তাহলে আমি খেয়ে কি করব, অক্সিজেনই নাই। তখন সে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। তখন আবার কি হয়, পালপিটেশন। দেখো পালপিটেশন, অ্যানিমিয়া। অ্যানিমিয়া হলো দেখা যায় যে ব্লাড কমে গেছে, তখন হার্ট কি করে, অনেক দ্রুত পাম্প করে, পাম্প করে ট্রাই করে যাতে যতটুকু ব্লাড আছে ওটুকু যাতে সারা শরীরে পৌঁছায় যায়, তখন পালপিটেশন ডেভেলপ করে। আর চোখে যদি দেখা যায় যে ব্লাড সাপ্লাই কমে গেল, তখন আমাদের যে ভিশন, আস্তে আস্তে ভিশনটাও ডার্ক হয়ে যায়, তাহলে আমরা চোখেও দেখবো না, ঠিক আছে, কি একটা অবস্থা, তাই না।
তাহলে আমরা চলো এখন ওই যেগুলো আমরা পড়ে আসলাম এগুলা সম্পর্কে, ডিজিজ গুলা সম্পর্কে হালকা পাতলা একটু জেনে নেই। সিমটমস গুলা তো আমরা পড়ে এসেছি। আমরা একদম হাইলাইটেড যে সমস্ত পয়েন্ট গুলা বইয়ের, যেগুলা খুবই ইম্পর্টেন্ট, সেই লাইনগুলো আমরা পড়ি, যেগুলো মিস করা যাবে না। ঠিক আছে, ফার্স্টে আমরা গয়টারে চলে যাই। গয়টারটা হচ্ছে এনলার্জমেন্ট। সবার আগে তোমার বুঝতে হবে গয়টারটা কি। এটা হচ্ছে এনলার্জমেন্ট, এবং কার এনলার্জমেন্ট? থাইরয়েড গ্ল্যান্ডের এনলার্জমেন্ট। থাইরয়েড গ্ল্যান্ডটা কোথায় থাকে? এই দেখো, এই যে গলার এখানে শ্বাসনালীর দুই পাশে বাটারফ্লাই শেপ, তাই না? এখানে থাকে। তো এটা হচ্ছে সোয়েলিং হতে পারে, সোয়েলিং ইনফ্লামেশন হলে তো সোয়েলিং হতে পারে, তাই না? এই যে ইনফ্লামেশন হইলেই তো সোয়েলিং হবে, তখন গয়টার হবে। আর কি কি কারণে, যত কারণে থাইরয়েড গ্ল্যান্ড বড় হবে, সমস্ত কারণেই তো গয়টার, সমস্ত কারণেই তো গয়টার হবে, তাই না? কারণ গয়টার মানে এনলার্জমেন্ট অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড। এবার দেখো এই থাইরয়েড গ্ল্যান্ডে যদি এখানে টিউমার হয়, দেখো এই যে এখানে টিউমার সেল আমি আঁকতেছি, দেখো টিউমার হইলো এখানে, হ্যাঁ। টিউমারটাই তো অনেকদিন থাকতে থাকতে এটা ক্যান্সার হয়ে যায়, এটা কি জানা আছে তোমার? টিউমার একটা মাসের মতো, এবং এটা অনেকদিন থাকতে থাকতে চেঞ্জ হয়ে ক্যান্সার হয়ে যায়। তাহলে তাহলে এখানে যদি টিউমার হয়, ক্যান্সার হয়, তাহলে দেখো এখানে বড় হয়ে যাচ্ছে না? টিউমার তো একটা মাসের মতো, তাই না? এই যে একটা মাস, মাস অফ টিস্যু, অ্যাবনর্মাল গ্রোথ হয়েছে। তাহলে টিউমার, ক্যান্সার হলেও গয়টার হতে পারে। তার মেইন রিজনস অফ দ্য গয়টার হচ্ছে আয়োডিন যদি ডেফিসিয়েন্সি থাকে, তখন গয়টার হয়। তাহলে যে সমস্ত এরিয়াতে আয়োডিন ডেফিসিয়েন্সি থাকে তাদের গলা ফোলা রোগ বা গয়টার হয়। তাহলে আয়োডিন না খেলে, তাহলে মেইনলি হচ্ছে আয়োডিন কম কে পায় বলতো? যাদের লবণে আয়োডিন কম থাকে হচ্ছে উত্তরের মানুষদের, কারণ ওরা হচ্ছে, তাই না? উত্তরের মানুষদের, উত্তরবঙ্গের মানুষদের মানে হচ্ছে আমাদের যে এই দিনাজপুর, রাজশাহী, ওদের দেখা যায় যে গয়টাটা বেশি হয়, কারণ ওরা তো সমুদ্র থেকে দূরে থাকে, তাদের হচ্ছে লবণ, আয়োডিনযুক্ত লবণ তারা খেতে পারে না। এই যে নর্থ বেঙ্গল অ্যান্ড হিলি এরিয়াস, রিজিয়নস অ্যাওয়ে ফ্রম দ্য সি, এখানে গয়টারটা বেশি হয়। নাইট ব্লাইন্ডনেসে চলে আসি, এটা হচ্ছে জেরোপথ্যালমিয়া। অপথ্যালমিয়া, আমরা অপথ্যালমো মানে হচ্ছে দেখা, জেরো তো মানে জিরো, জিরো অপথ্যালমিয়া, কোনো কিছু দেখতেছি না, ঠিক আছে। ভিটামিন এ ডেফিসিয়েন্সি হলে চোখের সমস্যাটা ছোটবেলা থেকেই আমরা জানি, আমাদের 2 থেকে 5 বছর ওল্ড চিলড্রেনের ক্ষেত্রে এরকম হয়, ছোট বাবুদের হবে আর কি এটা। আমাদের চোখে রড সেল নামে কিছু সেল আছে, এই সেলগুলা আহ আমাদের হচ্ছে যখন আমরা অন্ধকারে দেখতে, দেখার জন্য দায়ী। আমাদের রড সেলগুলা আমাদের অন্ধকারে দেখতে সাহায্য, অন্ধকার বলতে কি, ডিম লাইটে আর কি, ঠিক আছে। আমরা তো একদম অন্ধকারে দেখতে পাই না, আমরা তো আর বিড়াল না, তাই না? তো রড সেল গুলা দু রকমের সেল আছে, রড সেল আর কোন সেল। কোন সেল দিয়ে আমরা আলোতে দেখি, রড সেল দিয়ে আমরা একটু ডিমে দেখি, ডিম লাইটে দেখি। তাহলে এটা এটা যদি ড্যামেজ হয়ে যায়, ভিটামিন এ ডেফিসিয়েন্সিতে এটা ড্যামেজ হয়ে গেলে, রড সেল ড্যামেজ হয়ে গেল, তখন আমরা দেখতে পাই না, ডিম লাইটও দেখতে পাই না, তখন আমরা হেজি হেজি দেখি। এবং আস্তে আস্তে ডিজিজটা যদি আরো খারাপ হয়ে যায়, কর্নিয়া, আমাদের যেটা চোখের সামনে কর্নিয়া আছে, কর্নিয়া তো তোমরা পড়ার কথা, চোখের সামনে স্ট্রাকচারটা একটা পাতলা রঙের, পাতলা একটা ট্রান্সপারেন্ট পর্দার মতো কর্নিয়া থাকে। আর এই কর্নিয়াটা হচ্ছে দেখা যায় যে ক্লাউডি হয়ে যায়, চোখটা গোলা গোলা হয়ে যায়, ঠিক আছে, তারা আলো দেখতে পারতেছে না। তো ভিটামিন এ সাপ্লিমেন্টেশন এবং মেডিসিন দিয়ে এটা হচ্ছে কিউর করা যায়, ভিটামিন এ ক্যাপসুলও দেওয়া যায়। রিকেটস হলে কি হয়, এটা হচ্ছে ডেফিসিয়েন্সি অফ দ্য ভিটামিন ডি, এবং এখানে দেখা যায় যে অ্যাবজর্পশন অফ দ্য ক্যালসিয়াম এন্ড ফসফরাস, আমাদের যে এই ভিটামিন ডি হচ্ছে ক্যালসিয়াম অ্যাবজর্পশন করায় ইন দ্য ইন্টেস্টাইনে ভিটামিন ডি গিয়ে কি করে, ভিটামিন ডি ইন্টেস্টাইনকে গিয়ে বলে তাড়াতাড়ি হচ্ছে ক্যালসিয়াম যা 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 আছে খাবারের, সেগুলো অ্যাবজর্ব করতে, ঠিক আছে। তাহলে ভিটামিন ডি ইজ ভেরি নেসেসারি ফর ক্যালসিয়াম অ্যাবজর্পশন, এন্ড ক্যালসিয়াম ইজ ভেরি নেসেসারি ফর ফর্মেশন অফ দ্য টিথ এন্ড বোন। তারপর আমাদের হিউম্যান স্কিনে যে হচ্ছে ভিটামিন ডি থাকে, সেখান থেকে আমরা তো, আমাদের ভিটামিন ডি এর সোর্স হচ্ছে দুটো, একটা হচ্ছে খাবার, একটা হচ্ছে সূর্যের আলো, তাই না? খাবারটা হচ্ছে আমরা ইন্টেস্টাইন দিয়ে অ্যাবজর্পশন হয়, আর স্কিনটা হচ্ছে কি হয়, স্কিন ক্যান অলসো প্রডিউস ভিটামিন ডি উইথ হেল্প অফ আল্ট্রাভায়োলেট রে অফ দ্য সান। তখন হচ্ছে আমাদের কোলেস্টেরল, আমাদের স্কিনে যে কোলেস্টেরল আছে, সেটা হচ্ছে ভিটামিন ডি প্রডিউস করে, এবং ভিটামিন ডি তখন হচ্ছে গিয়ে আমাদের ক্যালসিয়াম অ্যাবজর্পশন বাড়াই আলটিমেটলি আমাদের বোনস গুলা শক্ত করে ফেলে। তো আল্ট্রাভায়োলেট রে এর মাধ্যমে স্কিনের যে কোলেস্টেরল সেটা ভিটামিন ডি প্রডিউস করে, এবং ভিটামিন ডি আহ
কিছু পরিমাণে কিন্তু কিডনিতে প্রোডাকশন হয়। এটা তোমাদের লেভেল এত ইম্পর্টেন্ট না। তোমাদের যেটা জানতে হবে যে ভিটামিন ডি আমরা খাবার থেকেও পাচ্ছি, সূর্যের আলো থেকেও পাচ্ছি, বা সূর্যের আলো থেকে যেটা পাই সেটা আমাদের স্কিনের কোলেস্টেরল এটাকে কনভার্ট করে। আর ভিটামিন ডি কি করে, ভিটামিন ডি যদি থাকে আমাদের শরীরে সেটা আমাদের ইন্টেস্টাইনে ক্যালসিয়াম অ্যাবজর্পশন বাড়ায় দেয়। ভিটামিন ডি এর অভাবে কি হয়, রিকেটস হয়, এটা আমরা আগেই বলেছি এবং এটার সিমটমস গুলা পড়লাম। তারপর হচ্ছে আমাদের হচ্ছে এটা অ্যাভয়েড করার জন্য, রিকেটসটাকে অ্যাভয়েড করার জন্য আমাদের ভিটামিন ডি ইনরিচ ফ্রুট দিতে হবে এবং বেবিকে সানলাইটে রাখতে হবে। এই তো। তারপর দেখো অ্যানিমিয়া তো হচ্ছে দেখা যায় হিমোগ্লোবিন কমে গেল যেহেতু আরবিসি কমে গেছে। ইন রেসপেক্ট টু এজ এন্ড জেন্ডার, এই জিনিসটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে? কারণ এক এক এইজে আমাদের যে ব্লাডের নর্মাল লেভেলটা এটা এক এক রকম থাকে, বা এক এক জেন্ডারে এক এক রকম থাকে। তো সেই অনুযায়ী আমাদের অ্যানিমিয়াটাই বিবেচনা করতে হবে যে আসলে তার কি ব্লাড কম কিনা। দেখা যায় মেয়েদের এই প্রতি মাসে মেনস্ট্রুয়েশনের কারণে এমনিতেই একটু ব্লাড কম থাকে ছেলেদের থেকে। তো সেই ক্ষেত্রে তো এখন আমি যদি ছেলেদের রেঞ্জে মেয়েদের ব্লাড দের রেঞ্জ, হিমোগ্লোবিনের রেঞ্জ দেখে ভাবি যে হ্যাঁ ওই মেয়েটার অ্যানিমিয়া আছে, তাহলে হবে না। মেয়েদের রেঞ্জ আলাদা, ছেলেদের রেঞ্জ আলাদা, বয়স অনুযায়ী হিমোগ্লোবিন আলাদা, রেঞ্জটা আলাদা, নর্মাল রেঞ্জ যেটা। তো এটা ডেফিসিয়েন্সি হলে দেখা যায় যে আমাদের অ্যানিমিয়া হয়। এবং আমাদের তখন কি খেতে হবে, আয়রন, ফলিক অ্যাসিড এবং ভিটামিন বি 12, ঠিক আছে? আয়রনটা কি করে আমি একটু ভালো মতো বলি। আয়রন যেটা করে, আয়রন হচ্ছে আমাদের হিমোগ্লোবিন তৈরি করে। এই যে আরবিসির মধ্যে তো হিমোগ্লোবিন থাকে, এই হিমোগ্লোবিনটা তৈরি করে হচ্ছে আয়রন। আর এই যে আরবিসি রেড ব্লাড সেল তৈরি করতে সাহায্য করে ফলিক অ্যাসিড অ্যান্ড ভিটামিন বি 12, খুবই 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এই যে আমাদের আয়রন বেসড প্রোটিনের ডেফিসিয়েন্সি হলে দেখা যায় যে অ্যানিমিয়া ডেভেলপ করে। এবং কি কি কজে অ্যানিমিয়া হয়, ওমেন অফ রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ, দেখা যায় যে প্রেগনেন্ট মাদারদের ক্ষেত্রে দেখা যায় যে বাবুকে তো অনেক বেশি পরিমাণে ব্লাড সার্কুলেটর দিতে হয়, প্লাস বাবু তো তার অনেক নিউট্রিশন নিয়ে নেয়, তখন হচ্ছে তার কিছু অ্যানিমিয়া থাকে, তার আয়রন ডেফিসিয়েন্সি থাকে। আর দেখা যায় যে ব্লাড লস যদি কারো হয় কোনো ট্রমাতে, বা কোনো কৃমি যদি তার পেটে পেটে খেয়ে ফেলে, তার হচ্ছে ধরো তাকে নিউট্রিশন খেয়ে ফেলতেছে, তো ব্লাড কমে যাবে, তাই না? ধরো আয়রন খেয়ে ফেলতেছে, তাহলে তো হিমোগ্লোবিন ফর্মেশনই হবে না। শর্টেজ অফ আয়রন ইন ফুড ইন গ্রোয়িং চিলড্রেন অ্যান্ড প্রেগনেন্ট মাদার, তার যে খাবারটা খাচ্ছে ওখানে আয়রন কম। অবস্ট্রাকশন ইন অ্যাবজর্পশন অফ দ্য আয়রন বেসড ফুড, এমন কিছু খাইলো, যখন চা খাইলে কিন্তু দেখা যায় যে আয়রন অ্যাবজর্পশন হয় না ঠিক মতনে, ঠিক আছে? তো এমন কিছু খাইলো যাতে হচ্ছে আয়রন অ্যাবজর্পশন হয় না। ইনফেকশন ইন দ্য ইন্টেস্টাইনে যদি ইনফেকশন হয় তাহলে কোনো কিছুই অ্যাবজর্পশন হবে না ঠিক মতনে, তাই না? তো আয়রন তো দূর কি বাত। তাহলে কি করব, আমাদের আয়রন সাপ্লিমেন্ট মানে হচ্ছে যে ওষুধ আকারে আয়রন গুলা খেতে হবে। আর একটা আছে থ্যালাসেমিয়া একটা একটা কনজেনিটাল ডিজিজ আর কি, জন্মগত রোগ। থ্যালাসেমিয়াতে কি হয়, এই যে আরবিসি গুলা এত উল্টাপাল্টা তৈরি হয়, মানে অদ্ভুত দেখতে, বুঝছো? একটা আরবিসি যে এত অদ্ভুত হইতে পারে, ওইগুলা ভেঙে যায়। আরবিসি গুলো এতই আজব, সে আর থাকতে পারে না, সে ভেঙে যায়। ভেঙে গেলে দেখা যায় আরবিসি কমে যায় শরীরে, ঠিক আছে? থ্যালাসেমিয়া হচ্ছে একটা এমন ডিজিজ যার আরবিসি অনেক উদ্ভট আরবিসি তৈরি হয় ওর, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো, এই যে থ্যালাসেমিয়া হলে আয়রন সাপ্লিমেন্ট ফুড তার কন্ডিশনটাকে আরো খারাপ করে দিতে পারে। কেন? কারণ থ্যালাসেমিয়া হলে তার আরবিসি তো ব্রেকডাউন হচ্ছে, অনেক বেশি পরিমাণে আয়রন রিলিজ হচ্ছে, হিমোগ্লোবিন। এখন আরবিসি ব্রেকডাউন হলে তার ভিতরে তো হিমোগ্লোবিন আছে, হিমোগ্লোবিনের আয়রনও হচ্ছে রিলিজ হচ্ছে, তাই না? হিমোগ্লোবিন ব্রেকডাউন হয়ে তো আয়রন রিলিজ হচ্ছে, আমরা তো জানি হিমোগ্লোবিন, আয়রন হচ্ছে হিমোগ্লোবিনের কম্পোনেন্ট। এখন এত আরবিসি ব্রেকডাউন হলে তার শরীরে তো এমনি অনেক আয়রন আছে, তাই না? তাহলে দেখা যাবে যে সে যদি আয়রন খায় তাহলে তার অবস্থা আরো খারাপ হয়ে যাবে, অলরেডি তার এত আয়রন আছে শরীরে। তারপর আমরা আরো কিছু ডিজিজ আছে আমাদের শেষের দিকে, ওগুলা এটা একটু যাই। ডিসপেপসিয়া, এই যে ইনডাইজেশন ইজ ডিসপেপসিয়া, ঠিক আছে? ডাইজেশন ঠিক মতন হচ্ছে না। মেইন কজটা আমরা বলেছি যে স্টোমাকে যদি ইনফেকশন হয় তাহলে তো দেখা যায় যে স্টোমাক ডাইজেশন করতে পারতেছে না, ভেতরে ইনফেকশন হয়ে গেছে, সে ডাইজেশন কেমনে করবে? মানুষ যদি ডিপ্রেশন হয় তখনও কিন্তু দেখা যায় যে
ডিপ্রেশনের জন্য স্টোমাক ঠিক মতন কাজ করে না, বুঝছো? মানে আমি যদি ডিপ্রেস থাকি, আমার স্টোমাকও এভাবে মন খারাপ করে, বুঝছো? মানে আমাদের ডাইজেশনের সাথে আমাদের মনের অবস্থা অনেক হচ্ছে রিলেটেড, বুঝছো? আমরা কিন্তু যখন আমাদের মন খারাপ থাকে আমরা কিন্তু খাইতে পারি না ঠিক মতন। প্যানক্রিয়াসিস ডিজিজ হলে কি হবে? প্যানক্রিয়াটিক এনজাইম রিলিজ হবে না, তারা তো ডাইজেশন ঠিক মতন হবে না। এনজাইম যদি ইনসাফিসিয়েন্ট থাকে তাহলে। তারপর ডায়াবেটিস। ডায়াবেটিস তো আল্লাহর দুনিয়ায় যত রোগ আছে সব রোগের মা, মাদার অফ অল ডিজিজ। আসলে ডায়াবেটিস হলে এমনিতেই সবকিছু ইমিউনো কম্প্রোমাইজ হয়ে যায়, তো সবকিছু চান্স বেড়ে যায়, সব ইনফেকশন এসে ঢুকা শুরু করে, বুঝছো? তবে এমনি হচ্ছে ডিসপেপসিয়া থাকবে। আচ্ছা, থাইরয়েড প্রবলেম, এটা দেখো থাইরয়েড হরমোনের কারণে দেখা যায় আহ শরীরে যত রিয়াকশন এগুলা কমে যায়, বুঝছো? তো স্টোমাকও দুর্বল হয়ে যায় থাইরয়েড যদি কমে যায়। ডিসেন্টারিতে, আচ্ছা এখানে দেখো, আমরা তো সিমটম পড়েছি, আমরা ডিসপেপসিয়া কিভাবে প্রিভেন্ট করতে পারি? আমরা বেশি খেয়ে ফেললে তো স্টোমাক ডাইজেশন করতে পারবে না, তাই না? আর অনেক আস্তে আস্তে খাবো আমরা, যাতে হচ্ছে ঠিক মতনে ফুড পার্টিকেল গুলা ভেঙে ভেঙে স্টোমাকের কাছে ইজি হয়, স্টোমাক যাতে ইজিলি ডাইজেশন করতে পারে। স্মোকিং করবো না, হি, স্মোকিং করলে ডাইজেশনও ঠিক মতন হয় না, বুঝছো? ডিসেন্টারি দেখো, এটা হচ্ছে অ্যান্টাইহিস্টোলিটিকা এবং শিগেলা। তো এই দুটো লেখার সময় আল্লাহর ওয়াস্তে একটু কি করবা, নিচে দাগ দিবা, বুঝছো? আমরা কি করতাম, এই সায়েন্টিফিক নেম পাড়ার খুশিতে নিচে দাগ দিতেই ভুলে যাইতাম, কিন্তু দাগটা দিতে হবে। এই যে দুটা দাগ অবশ্যই দিবা। এই যে এই শিগেলার নিচেও কিন্তু দাগ দিতে হবে, ঠিক আছে? শিগেলা দেখে মনে হতে পারে একটা, না, এটা আসলে শিগেলার নিচেও দাগ দিতে হবে। জেনাসের একটা নাম, ঠিক আছে? জেনাস এবং স্পেসিস দুটা নামের নিচে কিন্তু দাগ দিতে হয়। তাহলে দেখো এই যে এখানে কি হয়, আমরা বলেছি যে মিউকাস আর ব্লাড থাকে স্টুলের মধ্যে। তাহলে দেখা যায় যে এই যে আমরা তো সিমটম পড়েছি, এখন দেখো যে কি করব, পিওর ওয়াটার খাবো, ফ্রুট খাবো, ভেজিটেবল খাবো, হাত ধুয়ে খাবো অবশ্যই। তো এইগুলা খাইলে দেখা যায় কি হয়, আমাদের তো আমরা আমরা যে ভালো ফল ফলাদি খাইলে আমরা তো এনার্জেটিক হয়ে যাবো, তাই না? তখন অ্যান্টাইবায়োটিক আর শিগিলা বলবে ওরে বাবা রে বাবা, ওরা পালাবে আমাদের দেখে, বুঝছো? আর হাত ধুয়ে মানে খাবো, যাতে হচ্ছে হাত ধুয়ে খাবো, হ্যাঁ, সাবান দিয়ে, সাবান না থাকলে ছাই দিয়ে ধুয়ে খাবা, যাতে অ্যান্টাইবায়োটিক আর শিগেলা আমাদের পেটে না ঢুকে, বুঝছো? এই তো কনস্টিপেশনে চলো। কনস্টিপেশন হচ্ছে বললাম যে স্টুলটা হার্ড হয়ে যেটাকে বলে কনস্টিপেশন, এবং অনেক রিজনে হতে পারে যে অনেক বেশি ওয়াটার অ্যাবজর্পশন হয়ে গেছে। দেখা দেখা যায় যে কোলন কোলন যদি অনেকক্ষণ ধরে খাবারটাকে ধরে রাখে, হ্যাঁ, যে আমি যাইতে দিব না খাবার, আমি তো ওদিক থেকে কোলন তো ওয়াটার সুস্থি আছে, কোলনের কাজ কি, খালি পানি শোষে, খালি পানি শোষে, তখন তো স্টুল হার্ড হয়ে যাবে। স্লো মুভমেন্ট অফ আনজাস্টেড পার্ট থ্রু দ্য এলিমেন্টারি ক্যানাল, তো অনেক আস্তে আস্তে মুভমেন্ট হলে খালি দেখা যায় যে পানি এতক্ষণ ধরে যে পানি চুষতে থাকে, আর কিছু থাকবে? আর কিছু থাকবে না, আর কিছুই থাকবে না, ঠিক আছে? মানে পানিই থাকবে না। কোলনিক মাসেলের কন্ট্রাকশন যদি কমে যায়, তাহলে কোলন থেকে খাবার যেতেই পারতেছে না ঠিক মতনে, হ্যাঁ। তো তখন দেখা যায় যে পানি পানি নীতি আছে। নট ইটিং ফুড কন্টেনিং রাফেজ, রাফেজের কথা তো আমরা পড়ে আসছি, তাই না? রাফেজ খাইলে আমাদের কনস্টিপেশন প্রিভেন্ট হয়, তাই না? রাফেজ হচ্ছে দেখা যায় যে পানি টানি নিয়ে ও বের হয় আরো স্টুলের সাথে, বুঝছো? তো ফিলিং কি হবে আমাদের, অ্যাবডোমেনে অনেক আনইজি লাগবে, যে কি এতক্ষণ ধরে খাবার ঘুরতেছে কেন, আশ্চর্য, বাইরেই হচ্ছে না, আনইজি তো লাগবে, পেইন লাগবে, এত শক্ত শক্ত স্টুল, পেট ভর্তি শক্ত স্টুল, পেইন না হয়ে যাবে কই? আরো কিছু ডিসঅর্ডার আছে। তাহলে কিছু কি কি খাবো আমরা? ফাইব্রাস ফুড খাবো, ঠিক আছে? ফাইব্রাস ফুড বলতে বোঝায় যে রাফেজ থাকতে হবে ফুডে, এমন ফুড খাবো। যেমন ভেজিটেবল গুলোর নাম বলে দিব, কিছু ফ্রুটস এর নাম বলে দেবো, এই এনাফ। গ্যাস্ট্রিক এন্ড পেপটিক আলসার সম্পর্কে পড়বো। এটা হচ্ছে আলসারটা আমরা আগেই বলেছি, একটা সোর, একটা ওন্ড, ঠিক আছে, ইন দ্য স্টোমাক অর ইন্টেস্টাইন। দুই ধরনের আলসার আছে, পেপটিক আলসার, যেটা হচ্ছে গ্যাস্ট্রিক আলসার। পেপটিক আলসার আর গ্যাস্ট্রিক আলসার তোমার হচ্ছে আলসার হচ্ছে দুই রকমের হবে, যেটিতে গ্যাস্ট্রিক আলসার আর ডিউডেনাল আলসার, ডিউডেনামে হতে পারে বা গ্যাস্ট্রিকে হতে পারে। গ্যাস্ট্রিকটার কথাই আমরা পড়ছি সিমটম গুলাতে, রিজন হেলিকোব্যাক্টার পাইলোরি, কন্টিনিউয়াস একটা পেইন হয়,
এই যে এখানে সিম্পটম গুলো আমরা পড়লাম, আমাদের এটার প্রিভেনশনের কি কারণ, কিভাবে প্রিপারেশন করতে পারবো, আমরা যদি ফুড রেগুলারলি খাই, ডাইজেস্টেবল ফুড খাইতে হবে। আর রেগুলারলি খাবো, আমাদের কিন্তু খাওয়ার টাইমটা মিস দেওয়া যাবে না, ঠিক আছে? তাহলে খাওয়ার টাইম মিস দিলে কি, হাইড্রোক্লোরিক অ্যাসিড তো নির্দিষ্ট সময় পর পর সিক্রেট হয়। খাবারের টাইমে আমি ধরো দুপুর 2টার সময় প্রতিদিন খাই, হাইড্রোক্লোরিক অ্যাসিড ওই সময় অবশ্যই সিক্রেট হবে। এবং ধরো আমার খাবার পাইলাম না, হ্যাঁ, খাবার পাইলামই না, খাবার আমি খাই নাই, হাইড্রোক্লোরিক অ্যাসিড কি করবে, এই ওন্ড গুলাতে, আলসার গুলাতে গিয়ে আরো বেশি ডিপেন্ড করে দিবে আলসারকে। কারণ সে তো খাবার পাচ্ছে না, কিন্তু সে তো তার টাইম অনুযায়ী ঠিকই টিক 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 করে সিক্রেশন হয়ে যাচ্ছে। রেগুলারলি খাইতে হবে, এবং কোনো ধরনের স্টিমুলেটিং সাবস্টেন্স, কফি, সিগারেট, এগুলা খাইলে দেখা যায়, কফি খাইলে ওই আলসার গুলাতে গিয়ে আরো বেশি একটু কষ্ট হয়, বুঝছো? তো কফি টফি একটু অ্যাভয়েড করতে হবে। অ্যাপেন্ডিসাইটিসটা হচ্ছে গিয়ে যে অ্যাপেন্ডিক্সে ইনফ্লামেশন, এবং অ্যাপেন্ডিক্সটা কোথায়, সিকামের সাথে গিয়ে জয়েন করে, তাই না, লার্জ ইন্টেস্টাইনের। ইনফেকশন লিখছে, ইনফ্লামেশন লিখলে মোস্ট অ্যাকুরেট হইতো। ইনফ্লামেশন ইন দ্য অ্যাপেন্ডিক্স ইজ কল্ড অ্যাপেন্ডিসাইটিস। এটা মেইনলি অ্যাপেন্ডিসাইটিস হলে কি করব, সার্জারি দিয়ে রিমুভ করব, কাইটা ফেলতে হবে, আর কোনো কথা নাই। অ্যাপেন্ডিসাইটিস অনেক সময় থাকতে, ইনফ্লামেশন থাকতে 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 থাকতে, ইনফ্লামেশন হলে কি হয়, আমরা 3টা জিনিস পড়ছি, পেইন হয়, সোয়েলিং হয়, হ্যাঁ, আর কি হয়, রেডনেস হয়। এখন সোয়েল হইতে 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 একটা সময় কি হবে, আর কত সোয়েল হবে বলো, একটা সময় বার্স্ট হয়ে যাবে না? বার্স্ট হয়ে কি হবে, বার্স্ট হয়ে সারা পেটে দেখা যায় অ্যাপেন্ডিক্স ফেটে ফেটে পড়ে আছে, এটা কেমন হবে, খারাপ অবস্থা, খুবই ইমার্জেন্সি, খুবই বাজে সিচুয়েশন, রাপচার অ্যাপেন্ডিক্স, ঠিক আছে? ওর্ম রিলেটেড ডিজিজ, এখানে কি কি ধরনের ওর্ম আছে, নামগুলো শুনতে মজা লাগে। কিছু ওর্ম কৃমি আছে গোল্লা গোল্লা, কিছু আছে সুতার মতো, কিছু আছে হচ্ছে টেপের মতো, হ্যাঁ, এগুলা, হ্যাঁ, এই 3 ধরনের ওর্ম আছে, এগুলা প্যারাসাইট হিসেবে থাকে আমাদের ইন্টেস্টাইনে। কি সিমটম করে আমরা পড়লাম, আমাদের হচ্ছে কিভাবে আমরা দেখবো, আমার, আচ্ছা হ্যাঁ, স্টুল দেখে আমরা বুঝতে পারবো ও পেটে কৃমি ছিল, স্টুল দেখে বুঝবো, বুঝছো? স্টুল থেকে, স্টুলের সাথে কৃমিগুলা ময়রা ময়রা বের হয়ে আসবে, বুঝছো? তারপরে শুধু কৃমি না, কৃমির ডিমও পাওয়া যাবে, ঠিক আছে, আমাদের ওই যে স্টুলের মধ্যে। তো কি করতে হবে, অবশ্যই খাবার টাবার ধুয়ে খাইতে হবে, নাহলে তো কৃমির ডিম সহ আমরা খেয়ে ফেলি। তারপরে যে বাথরুমে যাওয়ার সময় খালি পায়ে যাওয়া যাবে না, পায়ে অনেক কৃমি আছে, কিছু পচা কৃমি আছে, ওরা খালি পায়ে থাকলে পায়ে যে তলা আছে, পায়ের তলা দিয়ে আম, ওটা দিয়ে হচ্ছে পুরা চামড়ার নিচ দিয়ে ঢুকে যায়, ঢুকে ব্লাড দিয়ে সুন্দর মতো করে ঘুরতে থাকে, কিরকম পাজি। তাহলে খালি পায়ে হাঁটা যাবে না। ডায়রিয়াতে আসি, ডায়রিয়া হচ্ছে লুজ মোশন অ্যাট লিস্ট 3 টাইমস ইন আ ডে ইজ কল্ড ডায়রিয়া। তো এখানে যে ওয়াটার অনেক বেশি পরিমাণে বের হয়ে যায়, পেশেন্টও উইক হবে, পানি নাই, তুমি কি চাঙ্গা হয়ে নাচবা, তুমি অবশ্যই উইক হয়ে যাবা। কি খাইতে হবে, ওরাল স্যালাইন, ওরাল স্যালাইন খাইতে হবে। এবং ইনস্টিটিউশন অফ ডায়রিয়া রিসার্চ সেন্টার ইজ অ্যাভেলেবল ইন, আচ্ছা, ওরাল স্যালাইন কারা প্রিপেয়ার করছে, ইনস্টিটিউশন অফ দ্য ডায়রিয়া ডায়রিয়া রিসার্চ সেন্টার, এদের এদের এটা প্রিপারেশন। যাই হোক, ওরাল স্যালাইনটা দিতে হবে, খুবই ইম্পর্টেন্ট। রাইস স্যালাইনও দেওয়া যায়, এবং এটা কিভাবে প্রিপেয়ার করে তোমাদের বলেও দিছে, চাইলে এখনই প্রিপেয়ার করে খেয়ে ফেলতে পারো। হা হা। আচ্ছা, এখানে হচ্ছে রাইস পাউডার দিব, 1 পিঞ্চ অফ সল্ট দিব, আর 1 লিটার হচ্ছে ওয়াটার দিব। আচ্ছা, তারপর ওরাল স্যালাইন হচ্ছে দিতে থাকবো যতক্ষণ না ডায়রিয়া হবে, প্রতিবার ডায়রিয়ার পরে একটা করে স্যালাইন খাবো। আর কি করব, ডায়রিয়া কি দিয়ে হয়, রুটি না, রোটা ভাইরাস, ঠিক আছে, মজা করে রুটি বলছি, আচ্ছা, রোটা ভাইরাস দিয়ে ডায়রিয়া হয়, রোটা ভাইরাসের মধ্যে রোটা ভাইরাস দিয়ে ডায়রিয়া হয়। তাছাড়া ব্যাকটেরিয়াল কজও ডায়রিয়া হয়, প্রোটোজোয়াল কজও ডায়রিয়া হয়। ঠিক আছে, ধন্যবাদ।